পয়লা মার্চ রোববার বিকেল 5টায় খালেদ মহিউদ্দিন আছে রেডিও স্পিকে জানিয়ে দিচ্ছে শিরোনাম। লেখক অভিজিৎকে শ্রদ্ধা, সর্বস্তরের মানুষের হত্যাকাণ্ডের বিচার আর ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করার দাবি। গ্রেপ্তারি পরোয়ানা মামলার কার্যক্রম নিয়ে ভিন্নমত অ্যাটর্নি জেনারেল খালেদা জিয়ার আইনজীবী। একদিনের সফরে কাল ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব, চূড়ান্ত হতে পারে মোদির সফরসূচি। শিবির নেতা এনামুলের কাছ থেকে নাশকতার পরিকল্পনা বিস্তারিত তথ্য পাওয়ার দাবি পুলিশের। সন্ত্রাসী হামলায় নিহত লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে শেষ শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। সকালে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশে অভিজিৎকে শেষ শ্রদ্ধা জানানো হয়। এ সময় হত্যাকাণ্ডের বিচার সহ ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন তার পরিবার ও বিশিষ্টজনেরা। নিজ শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তচিন্তার লেখক অভিজিতের মরদেহ নিয়ে আসা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে। অভিজিৎকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ভিড় করেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক কর্মী ও শিক্ষক ছাত্রসহ সর্বস্তরের মানুষ। ফুলেল শ্রদ্ধায় সিক্ত হন প্রাণহীন অভিজিৎ। এ সময় হত্যাকাণ্ডের বিচারসহ ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বুদ্ধিজীবী ও ব্লগাররা। অভিজিতের মতো মানুষের মৃত্যু আমাদেরকে কি শঙ্কিত করে? না, আমরা শোকাহত, আমাদের ক্ষোভ রয়েছে, কিন্তু আমরা আমাদের ঐক্যটাকে সমুন্নত রেখে এই অপশক্তির বিরুদ্ধে লড়াইটি চালিয়ে যাব। সম্মিলিতভাবে প্রতিবাদ করবার সময় এসেছে, রুখে দাঁড়াবার সময় এসেছে এবং সরকারকে আর কাল বিলম্ব না করে এদের সমস্ত তৎপরতা বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন অভিজিতের পিতা অধ্যাপক অজয় রায়। বর্তমান প্রধানমন্ত্রী আমার ছাত্রী সম, আমি তার কাছে বিনীত অনুরোধ রাখব, অভিজিৎ রায় এবং অভিজিৎ রায়ের মতো হত্যাকাণ্ড পেছনে যারা আছে সেই দুষ্কৃতিকারীদের, দুর্বৃত্তদের এবং জঙ্গি সংগঠনের মূলোৎপাটন করবার জন্য আপনি যথাযথ পদক্ষেপ নেবেন। পরে 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এরপর রাজধানীর মগবাজারের বাসায় নিয়ে যাওয়া হয় অভিজিতের মরদেহ। ইচ্ছা অনুযায়ী তার মরদেহ চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য ঢাকা মেডিকেল কলেজে দান করা হয়। শ্রদ্ধা জানাতে আসা মানুষ ফুল হাতে একটি শোক মিছিল বের করে। হামলাস্থলে এসে শেষ হয় মিছিলটি। শ্রদ্ধাঞ্জলির সব ফুল হামলার স্থানে রেখে আবারও অভিজিৎকে শ্রদ্ধা জানান তারা। তানজির মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এখন আমাদের সঙ্গে আছেন অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক শুদ্ধেশ্বরের স্বত্বাধিকারী আহমেদুর রশিদ চৌধুরী। জনাব আহমেদুর রশিদ চৌধুরী, আপনার কাছে জানতে চাইবো যে উগ্রপন্থীরা গত কয়েক বছর ধরে অভিজিৎ রায়কে নানাভাবে হুমকি দিয়ে আসছিল, জীবন নাশের, কখনো অন্য অনেক রকম হুমকি। এবার দেশে আসার পর এই বিষয়ে অভিজিতের সঙ্গে আপনার কোনো কথা হয়েছিল? জি, অভিজিৎ যখন দেশে আসলেন এবং তার সাথে কথা হলো আমার ফোনে, তখনই আমি তাকে বলেছিলাম যে আপনি একা আসবেন না, আপনি একটি যাতে কয়েকজন সহ একসাথে চলাফেরা করেন। এবং বইমেলায় প্রথম যেদিন আমাদের সাথে দেখা হলো সেদিনও বেশ কয়েকজন ব্লগার, লেখক সব সহই তারা ছিলেন। তো এটি শুধু অভিজিতের ক্ষেত্রে নয়, আরও বেশ কয়েকজন লেখকের ক্ষেত্রে এই জিনিসটি আমরা অনুসরণ করছিলাম, কারণ আমাদের একটি আশঙ্কা ছিল এবং এই ধরনের যারা লেখা লিখে থাকেন তাদের প্রতি যে ফেসবুক এবং অন্যান্য মাধ্যমে যে থ্রেট দেয়া হচ্ছিল তার প্রেক্ষিতে আমরা এই সতর্কতাটুকু অবলম্বন করছিলাম। অভিজিৎ রায়ের বই প্রকাশের কারণে আপনাকে হুমকি দেওয়া হয়েছে, এই বিষয়টি জিডিও করেছেন। আপনার নিরাপত্তা ও হুমকিদাতাদের শনাক্ত করায় পুলিশের তৎপরতা কিরকম আপনি বিবেচনা করছেন এই মুহূর্তে? আসলে যেদিন অভিজিৎ রায় মারা গেলেন আমি হসপিটাল থেকে ফিরে আসলাম রাত প্রায় তখন 1টা বাজে। তারপরে সেই রাতে আমার আর ঘুম হয় নাই। আমি শেষ রাতের দিকে আমার একজন প্রকাশক বন্ধুর মাধ্যমে জানতে পারলাম যে আমার নামেও এরকম একটি হুমকি ফেসবুকে অলরেডি এটি ছাড়া হয়েছে, আমার ছবি, অফিসের ঠিকানা ইত্যাদি ইত্যাদি সহ। তো তারপরে সেটি দেখার পরে আমি আমার যারা শুভানুধ্যায়ী তাদের পরামর্শ অনুযায়ী আমি এটি
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আনি এবং একটি সাধারণ ডায়েরিভুক্তি করি। তো আমি পুলিশের পক্ষ থেকে যথেষ্ট রকম সহযোগিতার আশ্বাস পেয়েছি। তারা আমাকে বলেছেন যে আমার এবং আমার অফিসের নিরাপত্তার জন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। তো আমিও আসলে আশাবাদী যে সেই নিরাপত্তা ব্যবস্থাটি আমরা একজন রাষ্ট্রের নাগরিক হিসাবে এবং আমি যে পেশায় আছি সেই পেশাদারিত্বের জায়গা থেকে পাবো। এবং আমি আরেকটি কথা বলতে চাই যে এই ধরনের হুমকিতে আমি আসলে শঙ্কিত না বা ভীত না, এবং অভিজিতের বই আমি যেগুলো প্রকাশ করেছি সেগুলো আমি ছড়িয়ে দেওয়ার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ, এবং কারণ আমি জানি যে অভিজিতের এই ধরনের বইগুলো মানুষের মনকে আলোকিত করে থাকে এবং মানুষের বুদ্ধির মুক্তি ঘটিয়ে থাকে, মানুষকে মুক্ত মনের মানুষ হিসেবে জনাব গড়ে তোলে। আহমেদুর রশিদ টুটুল, আপনি জানেন যে এইবার বইমেলাতে একটি বা হেফাজতের হুমকির কারণে এবার একটি প্রকাশনার স্টল বন্ধ করে দিয়েছিল বাংলা একাডেমি। ইরানি একজন লেখকের একটি বইয়ের অনুবাদ, যেটি অনেকদিন ধরে সারা পৃথিবীতে আছে, সেটি প্রকাশ করার ক্ষেত্রে তারপরেও আপনি বলছেন যে এই বইগুলো আপনি ছড়িয়ে দিতে চান এবং এর বহুল প্রচার কামনা করেন। আপনি এ বিষয়ে আরেকটু বলবেন যে অন্য প্রকাশকরা এই সব লেখকের বই বা যাদেরকে আমরা মুক্ত মনা লেখক বলে থাকি তাদের বই প্রকাশের ব্যাপারে কতটা আগ্রহী আসলে? আমি এই ব্যাপারে একটি কথাই বলবো যে এটি আমাদের যেদিন অভিজিৎ নিহত হন তার কিছুক্ষণ আগেই আমাদের শুদ্ধস্বরের স্টলের সামনে এবছর শুদ্ধস্বরের যতগুলো বই আমরা প্রকাশ করেছি তার একটি যৌথ মোড়ক উন্মোচন অনুষ্ঠান ছিল, এবং সেই মোড়ক উন্মোচনের শেষ বক্তা ছিলেন অভিজিৎ রায়। তো অভিজিৎ তখন তার শেষ বক্তব্যের একবারে শেষ লাইনটি বলেছিল এটি যে 2007 সালে আমি যখন সমকামিতা বইটা লিখেছিলাম তখন কোনো প্রকাশক সাহস করছিলেন না এই বইটি প্রকাশ করতে, কিন্তু শুদ্ধস্বর সেটি তখন সাহস করে প্রকাশ করেছিল। তো শুদ্ধস্বর আসলে যাত্রাই শুরু হয়েছে যে মন জোগাতে নয় মন জাগাতের স্লোগান নিয়ে, সেই অঙ্গীকার নিয়ে। তো সেই হিসাবে আমি মনে করি যে এই ধরনের বইয়ের বহুল প্রচার এবং প্রসার দরকার। আর আরেকটা জিনিস হলো যে যারা হুমকি দিয়েছেন তারা একটা ধর্মীয় অবস্থান থেকে বা একটা বিশ্বাস থেকে আমাকে বা অভিজিৎকে হত্যা করেছেন, আমাকে হুমকি দিয়েছেন, আরও অনেককে হুমকি দিচ্ছেন, বা রোদেলা প্রকাশনাকে বন্ধ করে দেওয়ার জন্য যা করার করেছেন। কিন্তু আমি মনে করি যে তারা আসলে ধর্মের যে মূল শিক্ষাটা সেই জিনিসটা জানেন না, কারণ ধর্মের মূল শিক্ষাটা হলো শান্তি। আমরা জানি যে আমাদের হজরত মুহাম্মদ যিনি ইসলাম ধর্মের প্রবর্তক, তিনি নিজে তার যে শত্রু বুড়ির কাটাগুলো সরিয়ে দিয়ে উনি পথ চলতেন, এবং সেই বুড়ি যেদিন কাটা বিছাতে পারেননি, সহনশীলতার কথা আপনি বলছেন। সহনশীলতার কথা বলছি। এই সব উগ্রপন্থীদের আচমকা আক্রমণ ঠেকাতে প্রশাসনিক ব্যবস্থা নিয়ে কি বলবেন? এটা ঠেকানোর সঠিক পথ আসলে কি? সঠিক পথ আসলে এটি তো আমার ঠিক জানার কথা না। তারা যেহেতু ভালোভাবে বুঝবেন, নিরাপত্তা বাহিনী তারা বুঝেন যে আসলে কিভাবে তারা এইগুলো করে। তবে আমার মনে হয় যে একটুখানি সতর্ক থাকলেই সেদিন অভিজিতের হত্যাকাণ্ড ঠেকানো যেত। একটুখানি মানবিক হয়ে উঠতে পারলেই, একটুখানি অনুভূতিশীল হয়ে উঠতে পারলে সেদিন অভিজিতের এই হত্যাকাণ্ড ঠেকানো যেত। কারণ অভিজিতের যে জায়গায় তাকে আঘাত করা হয়েছে তার খুব কাছাকাছি অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিলেন এবং সাধারণ মানুষরা ছিলেন। তো মানুষকে আমি বলবো যে মানবিক এবং অনুভূতিশীল হয়ে ওঠার জন্য, এবং সেটি করতে পারলেই আসলে উগ্রপন্থা যেটা সেটা দূর করা সম্ভব এবং এই ধরনের পরিস্থিতি এড়ানো সম্ভব। আর জনাব আহমেদ রশিদ টুটুল, আপনাকে অনেক ধন্যবাদ। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরছি ঠিক 50 সেকেন্ড পর।